দেখো, এরপর হচ্ছে যে জীবের সংখ্যা এবং গুণগত মানের উপর ভিত্তি করে ভেরিয়েশনকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে মেরিস্টিক ভেরিয়েশন বা সংখ্যাগত ভেরিয়েশন, দুই হচ্ছে গুণগত বা সাবস্ট্যান্টিভ ভেরিয়েশন। তো ফার্স্ট হচ্ছে মেরিস্টিক বা সংখ্যাগত ভেরিয়েশন, কার উপর ভিত্তি করে? সংখ্যা এবং গুণগত মানের উপর ভিত্তি করে। সংখ্যার উপর ভিত্তি করে মানে যে সমস্ত ভেরিয়েশন জীবের সংখ্যার উপর প্রভাব ফেলে, ওকে, তখন সেটাকে বলা হচ্ছে সংখ্যাগত ভেরিয়েশন। অর্থাৎ জীবের সংখ্যার ভিত্তিতে যখন দেহের কোনো অঙ্গ বা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে সংখ্যাগত বা মেরিস্টিক। যখন কোনো প্রকরণ জীবের সংখ্যার ভিত্তিতে বিবেচিত হয়, তখন তাকে বলা হচ্ছে সংখ্যাগত। যেমন দেখো, তাহলে কি বললাম যে যখন কোনো প্রকরণ জীবের সংখ্যার ভিত্তিতে বিবেচিত হয়, সেই ধরনের ভেরিয়েশনকে বলা হচ্ছে তাকে সংখ্যাগত বা মেরিস্টিক, তাকে মেরিস্টিক ভেরিয়েশন বলে। ওকে, যেমন ধরো এক্ষেত্রে কি হয়ে থাকে, কেঁচোর যে দেহখণ্ড, সে কেঁচোর যে খণ্ড খণ্ড দেহের পরিবর্তন, তারপরে ধরো আঙ্গুল, মানে মানুষ এবং অন্যান্য প্রাণীদের যে আঙ্গুল, সেই আঙ্গুলের পরিবর্তন যদি ঘটে থাকে, তাহলে সেটা কাউন্টেবল, সেটা তো গণনা করা যায়, সংখ্যাযুক্ত। মানুষের হাত ও পায়ের আঙ্গুলের সংখ্যা, বুকের পাঁজরের সংখ্যা ইত্যাদি। কোনগুলো বললাম? মানুষ ও অন্যান্য প্রাণীর হাত ও পায়ের আঙ্গুলের সংখ্যা, ওকে। আর হচ্ছে কি, তারা মাছের বাহু সংখ্যার যদি কোনো পরিবর্তন হয়। আচ্ছা, মানুষের পাঁজরের সংখ্যা, মানুষের পাঁজরের সংখ্যা। তাহলে যখন কোনো ভেরিয়েশন বা প্রকরণ যদি এই নাম্বার কাউন্টেবল জায়গায় যদি কোনো ইফেক্ট পড়ে, তখন তাকে বলা হচ্ছে মেরিস্টিক ভেরিয়েশন। মানে আমাদের যে হাত, আমাদের এবং অন্যান্য প্রাণীদের যে ফিঙ্গার্স, লেগস এবং হ্যান্ডের যে ফিঙ্গারগুলো, সেগুলোর মধ্যে ভেরিয়েশনের ফলে যদি কোনো চেঞ্জ হয়ে থাকে, ছটা হয় না অনেকের ফিঙ্গার, ছটা, তো কি হয়ে থাকে, মানে যখন যদি ইফেক্ট পড়ে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, বা হয়তো পূর্বপুরুষদের দেখা ছিল ফিঙ্গারের সংখ্যা কম ছিল, পরবর্তীকালে বেড়েছে, এই যে, বা আমাদের পাঁজরের সংখ্যার পরিবর্তন, তারা মাছের যে বাহু আছে, সেই বাহুগুলো যদি পরিবর্তন ঘটে থাকে, অর্থাৎ নাম্বারের উপরে, সংখ্যার উপর যদি কোনো প্রভাব ফলে, তখন তাকে বলা হচ্ছে যে মেরিস্টিক বা সংখ্যাগত ভেরিয়েশন। আর একটা কি বললাম, গুণগত ভেরিয়েশন। সংখ্যার ভিত্তিতে আরেক ধরনের ভেরিয়েশনের কথা বললাম, যেটা হচ্ছে গুণগত ভেরিয়েশন। গুণগত বা আরেকটা নাম কি বলেছি, বা সাবস্টেন্টিভ। গুণগত বা সাবস্টেন্টিভ ভেরিয়েশন। ওকে, দেখো, যদি ভেরিয়েশন কোনো, মানে গুণ, আকার, আকৃতি, ওজন, এগুলোর উপর কোনো ইফেক্ট পড়ে, প্রভাবিত হয়, তখন তাকে বলা হচ্ছে, অর্থাৎ গুণগত মানের ভিত্তিতে যদি কোনো চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়, বা যখন প্রকরণ তার গুণগত আকৃতি, আয়তন, ওজন প্রভৃতি পরিবর্তিত সূচিত করে পরিবর্তন, তখন তাকে বলা হয় গুণগত ভেরিয়েশন। মানুষের ত্বকের বর্ণ, মানুষের উচ্চতার পার্থক্য, চোখের রং। ওকে, তাহলে কি বললাম না, যখন কোনো ভেরিয়েশন কি করে, কোনো গুণগত মান, যেমন উচ্চতা, আকার, আকৃতি পরিবর্তনের দ্বারা যখন সূচিত হয়, তখন তাকে বলা হচ্ছে গুণগত বা, বলেছি ক্লিয়ারলি? হ্যাঁ, তাহলে যে ধরো, যেমন হচ্ছে আমাদের চোখের কালারের পরিবর্তন, বিভিন্ন কালারের, ওকে, সেটা গুণগত মান বিচার করে। উচ্চতা, হাইটে যে তারতম্য ইফেক্ট, সেটা। ওকে, মানুষের ত্বকের যে পরিবর্তন, তাহলে উচ্চতা, চোখের রং, চোখের চোখের কালারের পরিবর্তন,
ত্বকের বর্ণ, বুঝা গেছে? তাহলে এটা মানে কি, তারপরে তোমার ধরো আমাদের নাক কান, তারপর ধরো নাক কান, এইগুলো যে শেপ আকার আকৃতি যদি কোনো পরিবর্তন ঘটে, মানে গুণগত দিক থেকে যদি কোনো ইফেক্ট পড়ে, ভেরিয়েশনের ফলে যদি এগুলোর উপর ইফেক্ট পড়ে, তখন সেটা বলা হচ্ছে গুণগত বা সাবস্টেন্টিভ ভেরিয়েশন। ওকে, আচ্ছা, আর এক ধরনের ভেরিয়েশনের কথা বলা হয়েছিল, যেটা হচ্ছে তোমার অভিমুখের উপর নির্ভর করে ভেরিয়েশন দুই প্রকার হয়েছে। এটা বোঝা গেছে আশা করি। আর দুই ধরনের আছে, সেটা হচ্ছে অভিমুখের উপর ভিত্তি করে ভেরিয়েশন, ডি, অভিমুখের উপর ভিত্তি করে, অভিমুখের উপর ভিত্তি করে দুই প্রকারের। ওকে, একটা কি বলেছিলাম, ডিটারমিনেন্ট ভেরিয়েশন, একটা হচ্ছে ডিটারমিনেট ভেরিয়েশন বা নির্ধারিত ভেরিয়েশন পরিবর্তন। দেখো, ডিটারমিনেন্ট মানে যে সমস্ত ভেরিয়েশন একটা নির্দিষ্ট অভিমুখে সঞ্চালিত হয় এবং সাধারণ কোনো লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে ঘটে, সেই সমস্ত ভেরিয়েশনকে বলা হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ধারিত। তাই যখন কোনো প্রকরণ জীবের পূর্ব পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত, ধারাবাহিকতা সম্পন্ন এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে সঞ্চালিত হয়, তাহলে যে সমস্ত প্রকরণ জীবের পূর্ব পুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত, আগে দেখো লিখছি দেখো, তাহলে যে সকল পরিবর্তন জীবের পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত, জীবের পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত, আচ্ছা আর কি বললাম, বোঝা গেছে? যার একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, যার একটা নির্দিষ্ট অভিমুখ থাকে এবং উদ্দেশ্যে পৌঁছায়। ওকে, তখন সেটাকে বলা হচ্ছে ডিটারমিনেন্ট ভেরিয়েশন। যার সঙ্গে পূর্বপুরুষের রিলেশন আছে, যেটার সঙ্গে হচ্ছে কি, যেটা একটা নির্দিষ্ট ওয়েতে একটা অভিমুখে যাওয়ার চেষ্টা করে, সেই ধরনের ভেরিয়েশনকে বলা। যেমন হচ্ছে এক্সাম্পল কি, পূর্বপুরুষের দেহে ঘোড়ার আঙ্গুলের সংখ্যা কত ছিল, এক্সাম্পল হচ্ছে পূর্বপুরুষের, দেখো পূর্বপুরুষের যে ঘোড়ার পায়ের সংখ্যা হ্রাস পেয়ে বর্তমানে ঘোড়ার একটা, তাই না? তাহলে একটা পূর্বপুরুষের রিলেশন, যে পূর্বপুরুষের ওদের ক্ষেত্রে ঘোড়ার পায়ের সংখ্যা ছিল একাধিক, আর ধীরে ধীরে ওই ব্যক্তির ঘটে পরিবর্তনের ফলে সেটা কোথায় বর্তমানে একটা ফিঙ্গারে দাঁড়িয়েছে। সুবিধাটা কি, দ্রুত দৌড়াতে সহায়তা হয়। বুঝে গেছে? তাহলে দেখো, একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে, যে তিনটে চারটে, সেখান থেকে তিনটে, সেখান থেকে দুটো, সেখান থেকে একটা নির্দিষ্ট অভিমুখে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে পরিবর্তনটা ঘটছে। আর যখন পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত, যেটা অভিযোজিত হতে সহায়তা করে। কি অভিযোজন? না, ঘোড়া দৌড়াতে সহায়তা করবে। তাহলে এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে, ভেরিয়েশনকে বলা হচ্ছে ডিটারমিনেন্ট, যা নির্ধারিত, অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়েতে থাকে। আর এক ধরনের কি বললাম, একটা বললাম ডিটারমিনেন্ট, আর একটা বললাম ইনডিটারমিনেন্ট। দুই হচ্ছে ইনডিটারমিনেট। ওকে, দেখো ইনডিটারমিনেট ভেরিয়েশন কি, এটা হচ্ছে যে যদি ভেরিয়েশন কোনো উদ্দেশ্যহীন হয় এবং বিক্ষিপ্তভাবে ঘটে, অর্থাৎ কোনো বিশেষ দিকে সঞ্চালন হয় না, অর্থাৎ যখন কোনো প্রকরণ হঠাৎ করে ঘটে থাকে, মানে কোনো পরিবর্তনের দিক থাকে না, তখন তাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট ভেরিয়েশন। তাহলে কি বললাম, যে ভেরিয়েশনের নির্দিষ্ট কোনো দিক থাকে না, নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না, অর্থাৎ হঠাৎ করে যখন যদি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন ধরো মিউটেশন হতে পারে, তাহলে সেটা করা আছে ইনডিটারমিনেন্ট ভেরিয়েশন। কাকে বললাম, যে যদি কোনো পরিবর্তন হঠাৎ করে হয়ে থাকে, যার কোনো অভিমুখ নেই ও নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও নেই, লক্ষ্যমাত্রাও থাকে না, তাকে বলা হচ্ছে
ইনডিটারমিনেন্ট ভেরিয়েশন। যেমন হচ্ছে লক্ষ্য করা যায় এবং অভিযোজনের কোনো ভূমিকা নেই, যেমন ধরো মিউটেশন। ওকে, বোঝা গেছে? তাহলে ইনডিটারমিনেন্ট ডিটারমিনেন্টের পার্থক্য হলে পারবে, সোমাটোজেনিক ব্লাস্টোজেনিক মধ্যে পার্থক্য পারবে, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য হলে পারবে। আমি এগুলো বলে রাখলাম, পার্থক্যগুলো নিজেরা খাতাটা রেডি করে রাখবে। এগুলো সোমাটোজেনিক, ব্লাস্টোজেনিক, ডিটারমিনেন্ট, ইনডিটারমিনেন্ট, কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস। ওকে, এগুলোর মধ্যে পার্থক্য করবে। আর লাস্ট যে যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে জিনের উপর ভিত্তি করে দুই প্রকার। লাস্ট যে টাইপের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ভেরিয়েশনের জিনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। এটা কি ফিনোটাইপিক আর একটা জিনোটাইপিক। তাহলে ই জিনের উপর ভিত্তি করে দুই প্রকার। একটা হচ্ছে ফিনোটাইপিক ভেরিয়েশন। ফিনোটাইপিক ভেরিয়েশন আমরা জানি যেটা বাহ্যিক দিক থেকে প্রকাশ সম্পন্ন, সেটাকে বলা যায় ফিনোটাইপিক ভেরিয়েশন। তাহলে যখন কোনো প্রকরণ দেহগত বা প্রকাশযোগ্য পরিবর্তনকে সূচিত করে তখন তাকে বলা যায় ফিনোটাইপিক ভেরিয়েশন। বোঝা গেছে? তাহলে কি বললাম, যখন কোনো ভেরিয়েশন আকৃতি, গঠন, তার ব্যবহারগত পার্থক্যকে বিবেচিত করে তখন সেটাকে বলা যায় ফিনোটাইপিক। ওকে, বা জীব দেহে প্রকাশিত বিভিন্ন বাহ্যিক বৈশিষ্ট্য, গুণাবলী, বৈচিত্র্যকে বলা হচ্ছে তোমার ফিনোটাইপিক ভেরিয়েশন। তাহলে ফিনোটাইপিক কখন বলবো না, যখন কোনো প্রকরণ দেহগত, ঠিক আছে, বা প্রকাশযোগ্য পরিবর্তন সূচিত করে, বা প্রকাশযোগ্য পরিবর্তনকে সূচিত করে, ঠিক আছে। আর কি, এবং বাহ্যিক বৈশিষ্ট্য, জীব দিয়ে প্রকাশিত বিভিন্ন বাহ্যিক বৈশিষ্ট্য এবং গুণাবলী বৈচিত্র্য প্রকাশ করে, এবং জীব দেহে প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যাবলীর প্রকাশ ঘটায় তখন তাকে বলা যায় ফিনোটাইপিক ভেরিয়েশন, তাই না? যেমন ধরো আমাদের মানুষের নাকের গঠন, কানের গঠন ইত্যাদি। যেমন মানুষের নাক, কান গঠন। আর দুই হচ্ছে জিনোটাইপিক ভেরিয়েশন, দুই হচ্ছে জিনোটাইপিক ভেরিয়েশন। দেখো জিনোটাইপিক ভেরিয়েশনটা কি, এটা হলো যে যখন কোনো প্রকরণ জীবের ক্রোমোজোমস্থ মানে ডিএনএ বা জিনের গঠনগত কার্যগত পরিবর্তনকে সূচিত করে তখন সেটাকে বলা জেনেটিক ভেরিয়েশন। ওকে, তাহলে জীব দেহের ক্রোমোজোমে অবস্থিত যদি ডিএনএ, এটা কাকে বলবো, জীব দেহে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ বা জিন, তোমরা জানো সেই ডিএনএ বা জিনের যদি কোনো পরিবর্তন সাধিত হয়, গঠনগত অবস্থিত জিন বা ডিএনএর যদি কোনো গঠনগত বা কার্যগত পরিবর্তন লক্ষ্য করা যায় তখন সেটাকে বলা হচ্ছে জিনের গঠনগত ও কার্যগত পরিবর্তন দেখা যায়, পরিবর্তনকে বলা হচ্ছে যে জেনেটিক ভেরিয়েশন। যেমন এক্সাম্পল হচ্ছে কি চুলের কালার, চুলের রং, ত্বকের বর্ণ, এগুলো কি জেনেটিক্যালি, তাই না? জেনেটিক্যালি হয়ে থাকে। তারপর তোমার ধরো চুলের প্রকৃতি, চুলের রং, চুলের প্রকৃতি করো, এটা প্রকৃতি, বোঝা গেছে? তাহলে জিনের ভিত্তিক দুই প্রকার, কারণ আমরা আগে বলেছিলাম যে নেচার সিলেক্ট করবে তাকেই যাদের ফিনোটিপিক্যালি কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়। এবারে দেখো যাদের ফিনোটিপিক্যালি কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় তার মানে কি নিশ্চয়ই সেই ক্যারেক্টারটা জিনোটাইপের মধ্যে আছে, অর্থাৎ সেই জিনটা জিনোটাইপে আছে বলেই সেই বৈশিষ্ট্য ফিনোটাইপে প্রকাশ পেয়েছে। আর ফিনোটিপিক্যালি প্রকাশ পাওয়া মানেই সেটাকে নেচার সিলেক্ট করবে। এরপর ধরো কোনো কারণে যদি ফিনোটিপিক্যালি কোনো বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে থাকে আর সেটা জিনোটাইপের কোনো ভূমিকা থাকবে না, সেটা তো হয় না। কারণ জিনোটাইপ এমন হতে পারে যে জিনোটাইপের কোনো বৈশিষ্ট্য ফিনোটাইপে প্রকাশ পেল না, কিন্তু ফিনোটাইপে প্রকাশ পেয়েছে আর জিনোটাইপে সেই বৈশিষ্ট্য থাকবে না, সেটা হয় না। ওকে, তাহলে ফিনোটাইপ মানে যেটা বাহ্যিক দিক থেকে প্রকাশযোগ্য, দেহগত বা দেহের মধ্যে পরিবর্তন সূচিত হয়
যেমন যেমন আমাদের নাক কান গঠন ইত্যাদি পরিবর্তন, যেটা ফিনোটাইপিক্যালি আমাদের লক্ষ্য করা যায়। আর জিনোটাইপিক মানে জীবদেহের ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ বা জিনের গঠনগত এবং কার্যগত, মানে ধরো আমাদের চুল কার্লি হবে না স্ট্রেট হবে, সেটা যদি আমার দেহের মধ্যে জিনোটিপিক্যালি যদি আমার জিনের মধ্যে সে বৈশিষ্ট্য থাকে, সে কার্লি বা স্ট্রেট জিনের বৈশিষ্ট্য যদি বা জিনের মধ্যে থাকে, তাহলে সেই বৈশিষ্ট্য আমরা ফিনোটাইপিক্যালি বাহ্যিক দিকে প্রকাশ পাবে, কার্লি বা স্ট্রেট। ওকে, ত্বকের কালার হোয়াইট আর ব্ল্যাক, যদি সেটা জিনোটিপিক্যালি সেই মেলানিন সেই বৈশিষ্ট্য থাকে, লক্ষ্য করা মানে অবস্থান করে, তখন সেটা বাইরে প্রকাশ পাবে। ওকে, তাহলে ফিনোটিপিক্যালি বৈশিষ্ট্যকে নেচার সিলেক্ট করে, আর ফিনোটাইপিক্যালি বৈশিষ্ট্যটা কি হয়, জিনোটাইপ থেকে আসে। বুঝে গেছে? তাহলে আজকে আমরা পড়লাম টাইপস অফ ভেরিয়েশন, ভেরিয়েশন কত প্রকারের হয়ে থাকে। তাহলে এই যে ভেরিয়েশনের প্রকারভেদ, এগুলো ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? মানে খাতায় নোট করে ভালো করে মানে বোঝালাম, নিজেরা বুঝে মুখস্থ করে রাখবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা পড়বো মিউটেশন, অর্থাৎ মানে ভেরিয়েশনে তোমাদের যতটুকু আছে ততটুকু পড়ে দিলাম, মিউটেশন তোমাদের ডিটেলসে আছে, মানে মিউটেশন কি, কিভাবে হয়ে থাকে, বিজ্ঞানীরা কি বলেছেন, মিউটেশনটা আমরা একটা ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করবো। তারপর আমরা ন্যাচারাল সিলেকশন পড়বো, তারপর হাইডেনবার্গ ল এবং দেন পরেরটা। এবারে দেখো, এটা জাস্ট একটু রিডিং করে রাখবে, মুখস্থ করার দরকার নেই। ওই ভেরিয়েশনের লেভেলগুলো কতটা, লেভেলস অফ ভেরিয়েশন, এই ভেরিয়েশনের স্তর, এটা এমনি জাস্ট রিডিং করে রাখবে। ওকে, বিজ্ঞানী মার্ক রিডলে 1996 খ্রিস্টাব্দে, মানে প্রকরণের স্তরগুলো কি কি জাস্ট রিডিং পড়বে। বিজ্ঞানী মার্ক রিডলে 1996 খ্রিস্টাব্দে তিনি কত মানে জৈবিক যে প্রকরণ, সে প্রকরণ বা ভেরিয়েশনকে কতগুলো স্তরে ভাগ করেছিলেন। কি কি না, স্তর, প্রকরণের স্তর, প্রকরণ বা ভেরিয়েশনের স্তরগুলো কি কি, এক হচ্ছে আকৃতিগত স্তর, এক হচ্ছে আকৃতিগত স্তর, দেখো, দুই হচ্ছে কোষীয় স্তর, কোষীয় স্তর, তিন হচ্ছে জীব রাসায়নিক স্তর, জীব রাসায়নিক স্তর, আর হচ্ছে ডিএনএ স্তর, ডিএনএ স্তর। এগুলো হচ্ছে কি জৈবিক প্রকরণ। জৈবিক প্রকরণের স্তর হচ্ছে বিজ্ঞানী কি কি বলেছিলেন, আকৃতিগত স্তর, কারণ তিনি বলেছিলেন দুটো জীব হুবহু, বিজ্ঞানীরা বলেন, ইনি বলেছিলেন বিজ্ঞানী মার্ক, যে দুটি জীব হুবহু একরকম হতে পারে না, জীবের মধ্যে বিভিন্ন মানে বিভিন্নতা লক্ষ্য করা যায়, বা বিভিন্ন রকম পার্থক্য লক্ষ্য করা যায়। ওকে, এবং এই যে কোনো জীবগোষ্ঠীতে কোনো জীব বৈশিষ্ট্যের একাধিক তারতম্যকে বলা যায় বহুরূপতা। তাহলে আকৃতিগত স্তরে কিন্তু তিনি কি দেখেছিলেন, বহুরূপতা, তাই না? অর্থাৎ একটা জীবগোষ্ঠীর মধ্যে বৈশিষ্ট্যতে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়, যে পার্থক্যগুলোকে তিনি বলেছিলেন যে বহুরূপতা লক্ষ্য করা যায়। ওকে, তিনি শামুকের উপর এটা অবজার্ভ করেছিলেন। কোষীয় স্তর কি হচ্ছে, দেখো, জীবের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা এবং আকৃতির পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ স্বাভাবিক ক্রোমোজোমের থেকে এক বা একাধিক ক্রোমোজোম বাড়তে থাকতে পারে, আবার ক্রোমোজোম কমও থাকতে পারে। তাহলে ক্রোমোজোমের সংখ্যার ভেরিয়েশন, ক্রোমোজোমের আকৃতির ভেরিয়েশন ঘটে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার নিয়ে থাকে, আমরা পরে সব ডিটেলস পড়বো। কোষীয় স্তরের ক্ষেত্রে কি হয়, একই প্রজাতির জীবের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যার বৈচিত্র্য লক্ষ্য করা যায়, অর্থাৎ কোনো কোনো জীবের ক্ষেত্রে স্বাভাবিক ক্রোমোজোমের থেকে এক বা একাধিক যদি অতিরিক্ত ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমকে কি বলা হচ্ছে না, সুপার নিউ মেমারি ক্রোমোজোম, তাকে বলা হচ্ছে সুপার নিউ মেমারি। এটা নিটের জন্য করে রাখবে, ক্রোমোজোম সুপার নিউ মেমারি ক্রোমোজোম। কাকে বললাম না, যদি একই প্রজাতির জীবের মধ্যে স্বাভাবিক ক্রোমোজোমের থেকে এক বা একাধিক বেশি ক্রোমোজোম অবস্থান করে, তখন সেটা বলা হচ্ছে সুপার নিউ মেমারি ক্রোমোজোম। জাস্ট রিডিং করবে। দেখো, জীব রাসায়নিক স্তরের উপর তিনি কি বলেছিলেন, যে জীব রাসায়নিক স্তর প্রোটিন গঠন এবং তার উপাদানের উপর তারতম্যের ভিত্তিতে লক্ষ্য করা যায়। তিনি কি বলেছিলেন, এখানে প্রোটিন গঠনের তারতম্য লক্ষ্য করা যায়। অর্থাৎ ইভলিউশন পড়ার সময় প্রথম কি বলেছিলাম, যে জীবদেহ কি দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড, তাই না? তো সেই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, সেই প্রোটিনের গঠনের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।
যদিও মানুষের হিমোগ্লোবিনের একটা নির্দিষ্ট গঠনগত উপাদান লক্ষ্য করা যায় এবং মানুষের হিমোগ্লোবিনের জেলকে ইত্যাদি ওর পর দেখবে। তাহলে ডিএনএ স্তরের উপর কি হয়েছে, যেহেতু জীবের গঠনগত বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা থাকে, তাই ডিএনএর ক্ষেত্রেও একটা পরিবর্তন হয়ে থাকে। ওকে, তাহলে কি বললাম যে লেভেল অফ ভেরিয়েশন, আকৃতিগত স্তরে ভেরিয়েশন হয়, গঠনের উপর ভেরিয়েশন মানে পার্থক্য দেখা যায়। কোষের স্তর, জীবের যে লেয়ার, যে স্তর, সেখানে কি হচ্ছে দেখা যাচ্ছে ভেরিয়েশন। জীবের রাসায়নিক স্তর, জীব যে রাসায়নিক উপাদানে গঠিত প্রোটিন, সেখানের মধ্যেও ভেরিয়েশন দেখা যায়। ডিএনএ, সেখানের মধ্যে ভেরিয়েশন দেখা যায়। এই লেভেলগুলো পড়ে রাখবে। তাহলে আজকে আমরা কি বললাম, এভলিউশন কাকে বলে, যে জেনারেশন আফটার জেনারেশন ওয়াইজ জিন পপুলেশনের জিন পুলের মধ্যে চেঞ্জ কি বলছে ইভলিউশন। ইভলিউশনের একক হচ্ছে তোমার পপুলেশন, আর পপুলেশনের একক হচ্ছে ইন্ডিভিজুয়াল। আর এই ইভলিউশনকে পরিচালনা করে কে, না ড্রাইভিং ফোর্স। ওকে, আর বললাম যে একটা পপুলেশনের মধ্যে পরিবর্তনটা লক্ষ্য করা যায়, তাহলে পপুলেশনকে কিন্তু নেচার সিলেক্ট করে না, তাহলে কে সিলেক্ট করে, না ইন্ডিভিজুয়ালসকে সিলেক্ট করে, হচ্ছে তোমার নেচার সিলেক্ট করে ইন্ডিভিজুয়ালকে। যে ইন্ডিভিজুয়াল কাজ কি, কোনো পরিবর্তন যেটা হয় সেটাকে অফস্প্রিং এর মধ্যে চেঞ্জ করে দেয়। আমরা আমাদের চোখের সামনে ইভলিউশন কখনো দেখতে পারবো না, কারণ আমাদের লাইফ টাইম ততটা কিন্তু স্পেন্ড করে না। তাই আমরা বিশ্বাস করি যে ইভলিউশন অবশ্যই ঘটে থাকে, এটা আমরা বিশ্বাস করি যে হ্যাঁ ইভলিউশন ঘটার কারণ কিছু এভিডেন্স প্রমাণের দ্বারা আগে দেখেছি, জীবাশ্ম ঘটিত কিছু প্রমাণ, অঙ্গ সংস্থা ঘটিত কিছু প্রমাণ, ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ ইত্যাদি দ্বারা আমরা বিশ্বাস করি। তারপরে বললাম যে ভেরিয়েশন, তো ভেরিয়েশন হচ্ছে কি, একই মায়ের দুটি সন্তানের মধ্যেও কিন্তু হুবহু মিল পাওয়া যায় না, আমরা এটা নিজে প্রত্যক্ষ দেখেছি। তাহলে বিজ্ঞানী ডারউইন বলেছেন যে জীবের মধ্যে, একই প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে কখনো একই রকম মিল পাওয়া যাওয়া সম্ভব নয়, হতে পারে না। এটাকে বলছে ভেরিয়েশন। ওকে, যে ভেরিয়েশনটা হচ্ছে তোমার র মেটেরিয়াল অফ এভলিউশন। ওকে, আর এই ভেরিয়েশন কোথা থেকে আসে, মিউটেশন। মিউটেশন কি করে ঘটে, না যারা সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে থাকে তাদের মধ্যে মিউটেশন দেখা যাবে, আর সেই মিউটেশনের ফলে ভেরিয়েশন দেখা যাবে। এই মিউটেশন কথাটা কিন্তু ডারউইনের কোনো ধারণা ছিল না, কার ছিল, হুগো দ্য ভ্রিশ। মিউটেশন জাস্ট এটুকু বলেছিলেন যে হ্যাঁ ভেরিয়েশন লক্ষ্য করা যায়, কিন্তু ভেরিয়েশনের যে আলটিমেট সোর্স মিউটেশন সেটা উনি জানতেন না। আচ্ছা, আর কি দেখলাম, যে এই ভেরিয়েশন কিভাবে ঘটে থাকে, তাদের জীবের আকারের উপর প্রভাব ফেলে, জীবের আকৃতিগত ভেরিয়েশন, স্বভাব চরিত্রের ভেরিয়েশন, মানসিক দিক থেকে হয়ে থাকে, বাস্তুতান্ত্রিক পরিবেশ। ভেরিয়েশনের টাইপগুলো কি কি, কোষের উপর ভিত্তি করে দুই প্রকার, সোমাটোজেনিক, ব্লাস্টোজেনিক, সংখ্যাগত ভিত্তিতে মেরিস্টিক এবং গুণগত। ওকে, অভিমুখের উপর ভিত্তি করে দেখলাম আমরা কন্টিনিউয়াস ইত্যাদি, ডিসকন্টিনিউয়াস। তো এগুলো যেগুলো আজকে পড়লাম ভেরিয়েশন, ক্লাসটা ভালো করে করবো। আর এই ইভলিউশনের সব ক্লাসগুলো আমি আশা রাখবো তোমাদের কাছে যে ভালোভাবে তোমরা এটাকে নেবে, সিরিয়াসলি নেবে এবং ডিটেলসে পড়ে রাখবে উচ্চ মাধ্যমিকের জন্য।